সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে, গভীর ষড়যন্ত্র কাজ করছে। প্রথম কথা হচ্ছে যে কোনো আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার হাঁটুর নিচে গুলি করার কথা। এক্ষেত্রে দেখা গেল ওয়েস্ট পোর্শনের ওপরে গুলি করা হয়েছে, মানে পিঠেই আন্দাজ করা যায় কোমরের ওপরে গুলি লেগেছে। এটা একটা বেআইনি কাজ, সেটা তো গেলই। আর সবচেয়ে বড় কথা, আরও এই সামাজিক মাধ্যমগুলোতে যে ভিডিও রেকর্ডগুলো দেখা যাচ্ছে, তার থেকে দেখা যাচ্ছে এই ভদ্রলোক কিছু বলছিলেন, মানে এই ব্যক্তি বেশ কিছু ইনফরমেশন দিচ্ছিলেন যে অমুক করেছে, ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছিল উনি যেন অনেক কিছু জানেন, উনি অনেকের নাম বলে দিতে পারেন, তো উনি বলছিলেনও। তারপরেই খবর পাওয়া গেল যে রিকনস্ট্রাকশন করার জন্য ওনাকে রাত্রি 12:45, মানে মাঝরাত পার করে অন্ধকারে ভিডিওগ্রাফি না করে কোনো সাক্ষী না রেখে একা একা নিয়ে যাওয়া হলো এবং গিয়ে শ্যুট আউট করে ফেলে দিয়ে আসা হলো। বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি, কোনো পুলিশের ক্ষমতা নেই এই কাজ করার। আমাদের দেশে একটা সংবিধান আছে, সেই সংবিধান মেনে সবাইকেই চলতে হয়। যে চাকরি করবেন তিনি পুলিশেরই চাকরি করুন আর জজ সাহেবেরই চাকরি করুন, সংবিধানটা মেনে চলতে হবে। মুশকিলটা হচ্ছে এটাই যে এখানে কেউ সংবিধানের যে ধারাগুলো সেগুলো কেউ মাথাতেই রাখছে না। অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে পুলিশ যখন যে সরকারে থাকছে তার চাটুকারিতা করার মতো একটা জায়গায় চলে যাচ্ছে। আর একটা বড় ইনফরমেশন আজ সকালবেলাই আমার চোখে পড়ল, সেটা হচ্ছে যে গুলি যে চালানো হয়েছে সেই গুলিটা চলেছে যে, মানে যাকে গুলি করা হয়েছে তার বডিতে কোনো গুলি ভেতরে ঢুকে নেই। এতে সবচেয়ে বড় সন্দেহ হয় যে সম্ভবত, মানে এটা জানা গেছে কিন্তু এক্স-রে রিপোর্টে, অটোপসি করার সময় যে ফুল বডি এক্স-রে করা হয় তাতে এটা পাওয়া গেছে যে বডির ভেতরে কোনো বুলেট ঢুকে নেই। তার মানে ওনাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। উনি পালাবার চেষ্টা করছিলেন না, এটাই বলতে যাচ্ছিলাম। যেটা উনি মানে আমরা যে ভার্সনটা শুনেছিলাম তাতে কি শুনেছিলাম যে উনি নাকি সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন। পালাতে গেলে 10টা ফুট লাফিয়ে চলে যেতে পারতেন, তো তাও হয়নি, গুলি বেরিয়ে চলে গেছে বডি থেকে। এর মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়েছিল, সম্ভবত বডিতে টাচ করে রিভলভার গুলি চালানো হয়েছিল। এগুলো সবই সন্দেহ, যদিও সবই ইনভেস্টিগেশন সাপেক্ষে প্রমাণিত হবে, সেগুলো পরে পাওয়া যাবে। কিন্তু প্রাথমিকভাবে যে অফিসাররা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ হওয়া প্রয়োজন, অত্যন্ত জরুরি। তা না হলে আইনের শাসন থাকে না। এটা হচ্ছে রাজকীয়ভাবে সাক্ষীকে গুমরাহ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। যদি আমরা ধরেই নিই এনকাউন্টার করতে হয়েছে, আমার কতগুলো প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে রাত্রি 12টার সময় পুলিশ কেন নিয়ে গেল, যেখানে আলো নেই, অন্ধকার ঘুপছি জায়গা, সেখানে রাত্রির 12টার পর কেন ওই অভিযুক্তকে সাথে নিয়ে যাওয়া গেল? আমি তো তাকে দোষী বলতে পারি না, যতক্ষণ না এটা কোর্টে প্রমাণিত হয় আমরা দোষী বলতে পারি না, অভিযুক্ত বলতে পারি। তা অভিযুক্তকে কেন রাত্রি 12:30টার সময় নিয়ে যাওয়া হলো? দ্বিতীয় কথা, যদিও বা নিয়ে গেল, ক্যামেরা পার্সন কেন তার সঙ্গে ছিল না? তার সঙ্গে কেন এলাকার দুজন সাক্ষী ছিল না? আচ্ছা, তাও যদিও বা হলো, আমার পকেট থেকে, আমি একজন পুলিশ অফিসার, আমার কাছ থেকে রিভলভার কেন ছিনিয়ে নিল? এটা কি করে সম্ভব হলো? রিভলভারটা কোমরে গোঁজা থাকে একটা ব্যাগের মধ্যে, এবং সেই ব্যাগটা থাকে আমার কাঁধের সঙ্গে একটা লাইনের তারের মাধ্যমে জোড়া থাকে। তা সেটাকে ছিঁড়ে নিয়ে যেতে পারলো কি করে? এবং সে মদো মাতাল, আগের দিন আমরা দেখেছি শান্তনু মণ্ডল তাকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন ক্যামেরায় দেখেছি। শান্তনু মণ্ডল তাকে একাই কোমরটাকে বা হাতটাকে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের কাছে নিয়ে গেছে। তো সে যখন একটা লোককে ছাড়িয়ে যেতে পারলো না, তাহলে পুলিশ কতজন ছিল যে সেই পুলিশের মধ্য থেকে সে বেরিয়ে পড়তে পারলো এবং সেইটা ট্রেনে বসে এক রাউন্ড গুলি চালাতে পারলো? আমি মানলাম সেটাও সম্ভব হয়েছে, তারটা কোনোভাবে ছিঁড়ে গেছে, পিস্তলটা বেরিয়ে গেছে, তর্কের খাতিরে সেটাও মেনে নিলাম। কিন্তু ওটা জল কাদার জায়গা ছিল, তা ওকে যদি পায়ে যদি শ্যুট করা হতো, সেখানে জল কাদায় পড়ে গেলে তার উঠে লাফিয়ে যাওয়ার জায়গা ছিল না, তখন তাকে ধরে নেওয়া যেত, ফলে তার কাছ থেকে অনেক সাক্ষী পাওয়া যেত। তা কোথায় সেই সাক্ষী?
তাহলে কি আপনি বলছেন রাজ সাক্ষীকে লোপাট করা হচ্ছে? একদম রাজসাক্ষীকে লোপাট করা হয়েছে, একদম রাজসাক্ষীকে লোপাট করা হয়েছে। কারণ তারা চেয়েছে, ওই যে রাজা বলে যে ছেলেটির নাম ওখানে বসে করছে, হু ইজ রাজা? রাজা ইজ এ নটোরিয়াস পারসনস অফ দিস এরিয়া, এবং তিনি আরএসএসের মেম্বার। এবং আমরা জানতে পেরেছি যে 6-7 দিন আগে সেখানে আরএসএসের একটা ট্রেনিং ক্যাম্প ছিল। কোথাও কি একটা যোগসূত্র নেই বলতে পারেন? তা না হলে সকালবেলায় আগের দিনকে বলে, যেদিনকে বলা হলো এসপির ঘরে বসে তিনি মায়েদের সঙ্গে দেখা করলেন, বললেন সকালে ধরা হবে আর বিকেলে খালাস করা হবে, তাও খরচ করাবে। তা উনি কি জজ সাহেব? উনি কি কোর্ট? উনি কি বিচার দেবার লোক? আমি তো এটা মানে পাচ্ছি না। জুডিশিয়ারিকে এভাবে অপমান কেন? আমার তো মনে উচিত ওর এগেনস্টে কেন মামলা হবে না? উনি কি করে বলেন যে আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো? উনি বলতে পারেন যে আমি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থাটা করে দেবো, কিন্তু উনি আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো এবং ক্যাপিটাল পানিশমেন্ট হবেই এইটা উনি জানলেন কি করে? আর ওখানে 7 জনের কথা বলা হয়েছে, সবে তো মাত্র 4 জন, বাকি 3 জনকে তারা কোথায়? কোনো হদিশ নেই। কালকের পর থেকে কোনো চ্যানেলে কিন্তু আর এইটা নিয়ে আলোচনা হবে না। শুধুমাত্র একটা বারুইপুরকে গুলি করে মেরে দিলাম, কিন্তু বর্ধমানের হেমব্রম তার কি হবে? বারুইপুরে যে ছেলেটাকে কুপিয়ে খুন করা হলো, 17 বছরের ছেলে, সেখানে ফুটবল খেলতে গিয়ে মার্ডার হলো, তার কি হলো? নেতাজি নগরে যে ঘটনাটা ঘটেছে তার কি হলো? সেগুলো কেন চুপ? একটা খুন করে দিলাম হয়ে গেল? এটা তো সরকারিভাবে খুন আমি বলবো। আসামিকে এনকাউন্টার করে মারা হলো, আর এটা একজন আইনজীবী হিসাবে আপনি কিভাবে দেখছেন? আমি তো ইতিমধ্যেই বলে দিয়েছি আমার বক্তব্য, নতুন করে বলার কি আছে? এনকাউন্টার করা মানেই হচ্ছে সাক্ষী লোপাটের চেষ্টা, সেটা তার কিছু না। দেখা গেল যে যাকে এনকাউন্টার করা হলো সে, তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেকজনের সে নামগুলো বলে দিচ্ছে এবং কি ঘটনা ঘটেছে সবটাই বলে দিচ্ছে। রাজ সাক্ষীকে লোপাট করার চেষ্টা। আর তাই তো হলো, যে বললাম এনকাউন্টার করা মানে হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাট করা। যে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করলে পরে অনেক নতুন তথ্য বেরোতে পারতো, সেই সাক্ষীকেই খুন করে দেওয়া। এটা হচ্ছে উত্তরপ্রদেশের মডেল। যোগী এইরকম যে সমস্ত গ্যাং ওয়ার হতো তার সঙ্গে যোগী বিজেপির যোগাযোগ থাকতো, সেখান থেকে টাকা তুলতো। এখন যখন সেই পরিস্থিতি তৈরি হয় তখন একজনকে খুন করে দেয় তার কোনো তথ্য না বেরিয়ে আসে। এটা একটা খুব পুরনো কায়দা, এবং এইটা তারাই করে যারা চায় না যে তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক। যে শান্তনু, যার বিরুদ্ধে অভিযোগ যে সে আসামি ছাড়িয়ে নিয়ে এসেছিল, দেখা গেল সে এই প্রভাসকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে থানায় দিতে এবং ওই যার বিরুদ্ধে মূল অভিযুক্ত তাকে বার করে নিয়ে চলে আসে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও টেপ থেকে কিন্তু সবটা বোঝা যায় না। এগুলো হচ্ছে অন্ধের হস্তি দর্শনের মতো। সেই জন্যেই একজন সাক্ষী, তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, নির্দিষ্ট অভিযোগ আছে যে ওই দলে ছিল। প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে বাঁচিয়ে রেখে তার কাছ থেকে তথ্য বার করা। এমনও তো হতে পারে যে এই ধর্ষণটাই মূল উদ্দেশ্য ছিল না, এমনও তো হতে পারে যে নারী পাচারের ব্যাপারটা যুক্তের সঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে নাবালিকা মেয়েদের পাচার বেড়ে গেছে। তাহলে এই সব সত্য যাতে সামনে না আসে সেজন্যই এরকম একজনকে এনকাউন্টার করে মেরে ফেলা একটু ধরে অসুস্থ মানুষ। তাদের কি শাস্তি হবে বলে আর মনে হচ্ছে না, যদি প্রমাণ হয় তাহলে চূড়ান্ত শাস্তি হতে পারে, সেটা বিচারপতিরা ঠিক করবে। আমাদের দেশে আইন কানুন আছে, যে কোনো সভ্য দেশেই আইন কানুন থাকে। আমরা বিশেষ করে একটা গণতান্ত্রিক দেশ, সংবিধান দ্বারা পরিচালিত, সেখানে প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার আছে। বিচার পাওয়াটা একটা মৌলিক অধিকার। তা সেই মৌলিক অধিকারটাকে আমি ধ্বংস করে দিলাম খুন করে দিয়ে, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। বিচার হোক, তথ্য প্রমাণ হাজির হোক, তার ভিত্তিতে বিচারপতিরাই সাজা দেবেন। সাজা দেওয়ার মালিক তো বিচারপতিরা, আমরা নই। তো সেই আইনের শাসন মানুষ দেখতে চেয়েছিল, মানুষ ভেবেছিল সুশাসন থাকবে, সব কিছু সঠিক নিয়মে হবে, কিন্তু আনফর্চুনেটলি খুব দুর্ভাগ্যবশতভাবে ঘটনাটা ঘটলো। এবং ঘটনা ঘটার পরে কি সামনে আসলো যে 4 জন অভিযুক্ত, এবং 4 জন অভিযুক্তর মধ্যে যেই ব্যক্তিকে এনকাউন্টার করে মারা হয়েছে সেই ব্যক্তিও একজন অভিযুক্ত। এবং সে যেহেতু চাক্ষুষ প্রমাণ ঘটনার, সে যেহেতু ঘটনাকে চোখের সামনে দেখেছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল, তার বিবৃতি, তার স্টেটমেন্ট রেকর্ড করা এবং সেই স্টেটমেন্টগুলো তদন্তের জন্য, তদন্তের প্রক্রিয়ার জন্য, বিচারকদের দেখার জন্য, সঠিক বিচার নিয়ে আসার জন্য অত্যন্ত দরকার ছিল। কারণ কোথাও একটা গিয়ে ইনভেস্টিগেশন প্রসেসটা এখানটায় ট্যাম্পার হতে পারে, ইনভেস্টিগেশন প্রসেসটা কোথাও একটা গিয়ে এখানে অন্য দিকে যেতে পারে। কারণ আসল সত্যটা আসা খুব দরকার ছিল সাধারণ মানুষের সামনে। আমরা এখানে সকলেই চাই যে যারা ধর্ষক, যারা শুধুমাত্র ধর্ষণ কেন, যে কোনো ঘটনা, যে কোনো ক্রাইম, যে কোনো অপরাধে যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে সমাজের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে, সমাজ যাতে সঠিক নিয়মে চলে, সাধারণ মানুষ যাদের সুরক্ষায় থাকে, সাধারণ মানুষ যাতে রাতে
শান্তিতে ঘুমাতে পারে। আজকে পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি সাধারণ মানুষ রাতে ঘুমাতে পারে না। যাদের বাড়িতে ছোট মেয়ে আছে, বাচ্চা মেয়ে আছে, যাদের বাড়িতে শুধুমাত্র বাচ্চা মেয়ে নয়, যাদের বাড়িতে মেয়ে আছে, মহিলারা আজকে আমাদের দেশে সুরক্ষিত না, আমাদের রাজ্যে সুরক্ষিত না। তাহলে বারংবার এই ঘটনাগুলো যখন ঘটছে, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এনকাউন্টারটা কখনো তো সলিউশন না। কারণ হচ্ছে কোথাও একটা গিয়ে এনকাউন্টার মাঝ রাস্তায় গিয়ে তদন্ত প্রক্রিয়াটাকে আটকে দিচ্ছে, আসল তদন্ত হচ্ছে না। বিচার ব্যবস্থা সেই জন্যই আছে আমাদের সমাজে। আমাদের বিচার ব্যবস্থার আসল কাজ হলো, বিচারকদের কাজ হলো সব সঠিক তথ্য, এবং আমাদের ক্রিমিনালরা যেভাবে বলে দিচ্ছে যে একজন ব্যক্তিকে আমরা যখন দোষী সাব্যস্ত করছি বিয়ন্ড এনি রিজনেবল ডাউট, অর্থাৎ কোনো রকমের প্রশ্ন যাতে না আসে, কোনো রকমের এখানে বিভেদ না আসে, মতের বিভেদ না আসে একজন ব্যক্তিকে দোষী বলার আগে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.